রঘুবংশে কার জন্ম? নিশ্চয় সে ঘ রামচন্দ্র। আমাদের আজকের পাঠ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্যের ষষ্ঠ সর্গ থেকে নেয়া বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটি। তো বন্ধুরা, আমরা কালক্ষেপণ না করে চলো অনেক অনেক প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান। বাংলা ক্লাস মিজানুর রহমান মন্ডল, প্রেজেন্টেশন অফ মাল্টিমিডিয়া। আমাদের আজকের পাঠ মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ। শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। আজকে অংশগ্রহণ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা। পাঠদানে আমি মিজানুর রহমান মন্ডল। তাহলে আর বিলম্ব নয়, চলো এবার মূল আয়োজনে। প্রথমেই কবি পরিচিতি। কবির নাম মাইকেল মধুসূদন দত্ত। খ্রিস্ট ধর্ম গ্রহণের পূর্বে তিনি ছিলেন শ্রী মধুসূদন দত্ত। জন্ম যশোর সাগরদাড়ি, 1824 খ্রিস্টাব্দ, 25শে জানুয়ারি। পিতা ও মাতা জমিদার রাজনারায়ণ দত্ত ও জননী জাহ্নবী দেবী। শিক্ষা প্রথম হিন্দু কলেজে। 1833 খ্রিস্টাব্দে তিনি সপ্তম শ্রেণীতে পড়েছেন। পরে বিশপস কলেজে, এখানে তিনি সংস্কৃতি সহ গ্রিক, ল্যাটিন, হিব্রু, ইংরেজি, ফরাসি, জার্মানি, ইতালীয় ইত্যাদি বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। সাহিত্য রচনা করেছেন অমিত্রাক্ষর ছন্দ, সনেট, যাকে বলে চতুর্দশপদী কবিতা, এবং আধুনিক বাংলা নাটক লিখেছেন শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী। এছাড়া প্রহসন একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও অন্যতম। কাব্য তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, এখানে চতুর্দশপদী হবে, সংশোধন করে নেবে। তার প্রয়াণ ঘটেছে 1873 খ্রিস্টাব্দ 29শে মে। 29শে জুন কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই গেল আমাদের কবি পরিচিতি। যদিও আমি একটু দ্রুত বললাম, তোমরা ভিডিওটি টেনে টেনে একসময় সুন্দর করে বুঝে নেবে। তারপরেও লক্ষ্য রাখবে যে আমরা প্রথম দিকে যেগুলো জানছি, এগুলোর ভিত্তিতে আমরা ভিডিওর শেষের দিকে প্রশ্নের মুখোমুখি হব। সেই অপশনে যাতে আমরা উত্তর করতে পারি, সে বিষয়টি তোমরা ভালো করে গুরুত্বের সাথে দেখবে এবং শুনবে। দেখি আমরা এবার পরবর্তী স্লাইডে। শব্দার্থ ও টিকা। বুঝতে হবে যে এটি যেহেতু মহাকাব্য, সেই কারণেই আমাদের এর অর্থ, এর বিষয়বস্তু, এর ভাববস্তু একটি সম্পূর্ণ ভিন্ন এবং অনেকটাই দুর্বোধ্য বলা যেতে পারে। কিন্তু একটি কথা সত্য যে মহাকাব্য আসলে একটু কঠিন বা দুর্বোধ্য হলেও এ অত্যন্ত সরস একটি কাব্য। একবার
মহাকাব্য পাঠ করতে পারলে বারবারই সেটা পড়তে ইচ্ছে হয়। তাই প্রথম দিকে শব্দার্থ এবং তার টিকা টিপ্পণীগুলো ভালো করে আত্মস্থ করতে হবে, তবেই মহাকাব্যের যে আস্বাদন সেটি পাওয়া যাবে এবং বোঝা যাবে। সেই কারণে আমরা শব্দার্থ টিকা দিয়ে আমরা অনুপ্রবেশ করব আমাদের কবিতায়। দেখো বন্ধুরা, এখানে বিভীষণকে যদিও আমরা প্রেক্ষাপটটা জানি না, তবে অবশ্যই জানবো। তো তার আগে একটু বলি, বিভীষণ হলো রাবণের কনিষ্ঠ ভ্রাতা, অরিন্দম হলো যে ওরি বা শত্রুকে জয় করেছে। এখানে মেঘনাদকে অরিন্দম বলা হয়, বিষয়টি তোমাদের মাথায় রাখতে হবে। পশিল প্রবেশ করিল, রক্ষপুর রাক্ষসের আবাসস্থল, এখানে লঙ্কা। তাত পিতা, তাতকে বলা হয় পিতা, এখানে চাচা অর্থে বিভীষণ। নিকষা রাবণের মা, রাবণের মাকে নিকষা সতী বলা হয়। শুলি শম্ভু নিভ, শুল অস্ত্রধারী মহাদেবের মতো। কুম্ভকর্ণ রাবণের মধ্যম সহোদর। রাবণ কুম্ভকর্ণ এরা ভ্রাতা। কুম্ভকর্ণ হল মধ্যম সহোদর। বাসব বিজয়ী, দেবতাদের রাজা বাসব বা ইন্দ্রকে জয় করেছে যে, এখানে মেঘনাদ। সেই কারণে মেঘনাদের অপর নাম ইন্দ্রজিৎ। তো আমরা বুঝতে হবে যে মেঘনাদকে যেমন অরিন্দম বলছি, তেমনি মেঘনাদকে আমরা ইন্দ্রজিৎ বলছি। তস্কর চোর, গঞ্জি তিরস্কার করি, রথী রথ চালক, রথ চালনার যুদ্ধ করেছে। শৈবাল দামের ধাম, বদ্ধ জলাশয় বা পুকুর, অর্থাৎ যেখানে শ্যাওলা জমে সেখানকে তাকে বলা হয় শৈবাল দামের ধাম। রামানুজ রামের কনিষ্ঠ, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে, রামের ছোট ভাই। সমন ভবনে, জমালয় বা মৃত্যুপুরীতে, ভঞ্জীব আহবে, যুদ্ধ দ্বারা বিনষ্ট করব। আহবে মানে যুদ্ধে। ধীমান জ্ঞানী, রাঘব রঘুবংশের শ্রেষ্ঠ সন্তান রাম। রাঘবকে কিন্তু আমরা রাম বলছি, রামকে কিন্তু আমরা রাঘব বলছি। রাঘব দাস, তাহলে রাঘবের আজ্ঞাবহ। রাবণী রাবণের পুত্র, স্থাপিলা বিধুরে, বিধি স্থানুর ললাটে। এই পংক্তির অর্থ হল বিধাতা নিশ্চল আকাশে চাঁদ স্থাপন করেছেন। বিধু চাঁদ, স্থানু নিশ্চল, রক্ষরথী রক্ষকুলের বীর। পরের স্লাইড। মৃগেন্দ্র কেশরী, কেশরযুক্ত সিংহ, মহারথী মহাবীর। সৌমিত্রী, সুমিত্রার গর্ভজাত সন্তান, এখানে লক্ষণ। নিকুম্ভিলা যজ্ঞাগার, মেঘনাদের যজ্ঞস্থান। প্রগল্ভে নির্ভীক চিত্তে, দম্ভী দম্ভ করে। নন্দন কানন, স্বর্গের উদ্যান। মহামন্ত্র বরে, যথা নম্রশির ফণি। মন্ত্র বলে সাপ যেমন মাথা নত করে। লক্ষ্মী লক্ষ্য করে, ভৎস তিরস্কার করে, মজাইলা বিপদগ্রস্ত করলে। বসুধা পৃথিবী, তেই সেহেতু রুশিলা রাগান্বিত হল। বাসবত্রাস দেবরাজ ইন্দ্র যার ভয় ভীত, সে মেঘনাদ। বাসবত্রাস তাকেও কিন্তু আমরা মেঘনাদ বলছি। মন্দ্র শব্দ বা ধ্বনি। জিমুতে মন্দ্র মেঘের ডাক বা আওয়াজ। জিমুতে মন্দ্র মেঘের ডাক বা আওয়াজ। বলি বলবান বীর। জনাঞ্জলি সম্পূর্ণ পরিত্যাগ। শাস্ত্র বলে পর সদা, শাস্ত্রমতে গুণবান পরের চেয়ে গুণহীন আপনজন ভালো, কেননা পর ভালো হলেও সে সর্বদা পরই থেকে যায়। বন্ধুরা, আমরা শব্দার্থ টিকা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। তোমরা ভিডিওটি টেনে টেনে বারবার দেখে বারবার এটা তোমরা দেখবে। আমরা স্লাইড 6-তে চলে আসলাম, যে কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ। এখন আমরা কবিতায় চলে আসলাম। বন্ধুরা,
কবিতায় এসে আমরা প্রথমে বিশ্লেষণটা আমরা দেখব, কারণ কবিতাটা কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না। এই যে বামে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জানি না কেমনে আসে লক্ষণ পশিল রক্ষপুরে, হাই তা তো উচিত কে তব এ কাজ, নিকষা সতী তোমার জননী। কি বুঝলাম? আসলে কিছুই বুঝলাম না। এটি বুঝতে হলে আমাদের প্রেক্ষাপট জানতে হবে এবং যে শব্দার্থক টিকাগুলো আমরা জেনে এসেছি। প্রথমত আমরা প্রেক্ষাপটটা এখানে আংশিক দেওয়া আছে, ঠিক আংশিক বলবো না, এটি প্রেক্ষাপট। রামের স্ত্রী সীতা হরণকে কেন্দ্র করে রাম এবং রাবণ দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ এবং রাবণের কনিষ্ঠ পুত্র মেঘনাদের সঙ্গে যুদ্ধ আসন্ন। রাবণ রামের স্ত্রী সীতাকে হরণ করে আনবার জন্য লঙ্কায় যুদ্ধ শুরু হলো। যুদ্ধ কে কে করবে? লঙ্কায় যুদ্ধ শুরু, কিন্তু যুদ্ধ কে করবে? রামের পক্ষে তার ভ্রাতা লক্ষণ, রাবণের পক্ষে তার কনিষ্ঠ পুত্র মেঘনাদ। লক্ষণ এবং মেঘনাদের মুখোমুখি অবস্থান। তো বলছে ঠিক সেই সময় রাবণের ভ্রাতা বা মেঘনাদের আপন চাচা বিভীষণ রামের পক্ষ নিয়ে লক্ষণকে পথ দেখে নিয়ে আসে। মেঘনাদ তখন নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজায় রত। লঙ্কায় প্রবেশ করা লক্ষণের জন্য সহজ নয়, কিন্তু তাকে পথ দেখিয়ে নিয়ে এসেছে মেঘনাদের আপন চাচা বিভীষণ। কেন? সে বিষয়টি কবিতায় আছে। তারপরে দেখি, হঠাৎ শত্রুপক্ষ লক্ষণ সামনে উপস্থিত হলে গোপন পথের সন্ধান তাকে বিস্মিত করে তোলে। কিছুক্ষণের মধ্যেই তার উত্তর পেয়ে যায় মেঘনাদ। অনতি দূরে দাঁড়িয়ে থাকা বিভীষণকে দেখেই বুঝতে পারে লঙ্কায় লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ। তখনই মেঘনাদ ওরফে অরিন্দম বলে ওঠে, হাই চাচা, উচিত কি এ কাজ? রাক্ষস কুলের শ্রেষ্ঠ তুমি, নিকষা সতী তোমার জননী, বীর কুম্ভকর্ণ তোমার আপন সহোদর, আর তুমি কিনা সামান্য চণ্ডালকে পথ দেখিয়ে নিয়ে এসেছো ভ্রাতুষ্পুত্র হত্যার প্রয়োজনে। পরক্ষণেই রাগ সংবরণ করে বলল, পিতৃতুল্য গুরুজন তুমি, তাই তোমাকে তিরস্কার করতে চাইনি। এখন পথ ছাড়ো, অস্ত্রাগারে যাব, রামানুজ লক্ষণকে মৃত্যুপুরীতে পাঠিয়ে লঙ্কাকে কলঙ্ক মুক্ত করব। তারপর এবার আমরা দেখি যে এই যে আমরা প্রেক্ষাপটে পড়লাম যে কি কারণে যুদ্ধ, কার সাথে যুদ্ধ, কেন যুদ্ধ, কোথায় যুদ্ধ, সেই বিষয়টি প্রথম কবিতায় শুরু হয়েছে কিভাবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। কে সে অরিন্দম? আমরা বলেছি ওদিকে যে জয় করে মেঘনাদ। মেঘনাদ বুঝতে পারল, সে বলছে জানি না কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরী। এই যে এখন তুমি বুঝতে পারবে যে জানি না কেমনে আসি লক্ষণ পশিল মানে প্রবেশ করলো রক্ষপুরী অর্থাৎ রাক্ষসপুরী। হাই তা তো উচিত কি তব এ কাজ? ওই যে বিভীষণকে বলছে, কারণ সে বুঝতে পেরেছে যে বিভীষণই নিয়ে এসছে। উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শূল সিংহ নিভ কুম্ভকর্ণ, ভ্রাতুষ্পুত্র বাসবে বিজয়ী, নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, কিন্তু নাহি গঞ্জিত মা, গুরুজন তুমি পিতৃতুল্য, ছাড়োদার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে সমন ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে। তুমি কুম্ভকর্ণের ভাই, শুলি শুম্ভ কুম্ভকর্ণ, তুমি বাসব বিজয়ী যে আমি তোমার ভ্রাতুষ্পুত্র, আর তুমি তস্করে চোরকে তুমি পথ দেখাও। তো
তোমাকে আমি গঞ্জনা দেব না, ভৎসনা করব না, কারণ তুমি গুরুজন। এখন ছাড়ো অস্ত্রাগার, আমি রামানুজ সমন ভবনে, রামানুজে অর্থাৎ রামের ছোট ভ্রাত বা সহচর, ছোট কি সহোদর, তাকে অর্থাৎ যাব অস্ত্রাগারে পাঠাইব রামানুজে, অর্থাৎ রামের সহোদরকে আমি সমন ভবনে মৃত্যু পুরীতে পাঠাবো। তাহলে দেখো বন্ধুরা, এই যে আমরা বুঝতে পারলাম পাশেই কিন্তু বিশ্লেষণটুকু রয়েছে। এই বিশ্লেষণটুকু থাকার কারণেই তোমরা খুব সহজেই কবিতাগুলো, এভাবে কবিতার পংক্তিমালাগুলোকে তোমরা আত্মস্থ করতে পারবে। এরপর আসি মেঘনাদের প্রশ্নের উত্তরে চাচা বিভীষণ বলল, যুদ্ধ জয়ের সাধনা তোমার বৃথা। আমি রাঘবের দাসত্ব মেনে নিয়েছি, তাই পথ ছাড়ার এই অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। উত্তরে কাতর কণ্ঠে মেঘনাদ বলল, হে পিতৃব্য রাঘবের দাস, এ কথা তুমি কেমন করে মুখে আনলে? যে বিধি চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন, সে কি কখনো ভূতলে ধুলাই গড়াগড়ি যায়? হে রক্ষকুলের বীর, এ সত্যকে তুমি ভুলে গিয়েছ কোন মহাকুলে তোমার জন্ম। কথাটি কিভাবে কবিতায় বলছে? উত্তরিলা বিভীষণ বলছে, বৃথায় সাধনা ধীমান। রাঘব দাস আমি রাঘবের দাস, কি প্রকারে তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধে। উত্তরিলা কাতরে রাবণী। মেঘনাদ কাতর স্বরে বলছে, হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছে মরিবারে, রাঘবের দাস তুমি কেমনে অমুখে আনিলে কথা? তা তো কহতা দাসেরে। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি। চাঁদকে গড়াগড়ি যায়, আকাশ থেকে নিচে থেকে ধুলাই গড়াগড়ি যায়। হে রক্ষরতি ভুলিলে কেমনে, কে তুমি, জনম তব কোন মহাকুলে? তোমার যে রক্ষ মহাকুলে তোমার জন্ম, সে কথাকে তুমি ভুলে গেলে। বন্ধুরা, এবার আসি তারপরে দেখো আবার বিশ্লেষণ। সে তো সামান্য ক্ষুদ্র এক রাম। মেঘনাদ বলছে, রাজহংস কখনো পদ্মকানন ছেড়ে কর্দমাক্ত শৈবালে সাঁতার কাটে? সিংহ কি কখনো শৃগালের সাথে বন্ধুত্ব করে? আমি সামান্য, তুমি বিজ্ঞ, এসব তোমার কোনো কিছু অজানা নয়। বলছে মেঘনাদ তার তাতকে, কে বা সে অধম রাম? তুমি কি জানো না যে স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যাই কি সে কভু, সে কি পদ্মমাক্ত বদ্ধ জলাশয়ে সাঁতার কাটে? সে কি স্বচ্ছ সরোবর ছেড়ে? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, পঙ্কজ কাননে যাই কি সে কভু, প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাষে শৃগালে মিত্র ভাবে। সিংহ, মৃগেন্দ্র কেশরী সিংহ কি কখনো শৃগালকে বন্ধু ভাবে, বন্ধুত্ব স্থাপন করে? অজ্ঞদাস বিজ্ঞ তম তুমি, অবিদুত নহে কিছু তোমার চরণে। তারপরে এসো ক্ষুদ্রমতে, এখানে আসো। লক্ষণ এক ক্ষুদ্র মনের সামান্য মানব। আবার বলছে লক্ষণ এক ক্ষুদ্র মনের সামান্য মানব, তা না হলে নিরস্ত্রের সাথে সে যুদ্ধ করতে চায়? বলবীর, এ কি কোনো বীরত্বের নীতি? এ কথা লঙ্কাপুরের একজন শিশুর কাছেও হাস্যকর। হে চাচা, আমার পথ ছাড়ো, এক্ষুনি অস্ত্রাগার থেকে ফিরে আসি, দেখি কোন দেবশক্তির বলে সুমিত্রার পুত্র যুদ্ধের মুখোমুখি হতে পারে। দেবদত্ত নররণে তুমি এই আমার পরাক্রম দেখেছ, কি দেখে আজ এই সামান্য দুর্বল মানবকে ডরাবো? বলছে কবিতার ভাষায়, ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কি সে সম্বদে সংগ্রামে।
কহ মহারথী, এ কি মহারথী প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। ছাড়হ পথ, আসিব ফিরিয়া এক্ষুনি, দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মোরে সৌমিত্রী কুমতি। সৌমিত্রীর মায়ের পুত্র লক্ষণ। দেবদত্ত নররণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে? তুমি দেখনি যে আমি কিভাবে দেবদত্ত নরের বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আমি কি শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছি, আর সামান্য মানবকে আমি ডরাবো না? তা কখনই হতে পারে না। সেই কথা বলছে নিকুম্ভিলা যজ্ঞাগারে নির্ভীক চিত্রে প্রবেশ করলো এবং বেরিয়ে এসে মেঘনাদ বলল, হে তাতো, আদেশ করো, এখনই সমুচিত শাস্তি দিই নরাধম লক্ষণকে। সামান্য বনবাসীর জন্মভূমি লঙ্কায় প্রবেশ বড়ই বেদনাদায়ক। ও ঈশ্বর, নন্দন কাননে ভ্রমণ করছে সামান্য এক দুরাচার, এ যেন পবিত্র ফুলের মধ্যে ঘৃণ্য কীটের বসবাস। আমি তোমার ভাতৃপুত্র হয়ে তা সইব কেমনে, আর তুমিও রক্ষকুলের শিরোমণি হয়ে সইছ কেমনে? দেখো কবিতায় কিভাবে বলছে। নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পছিল দম্ভী, প্রবেশ করল, বলল, আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে। তব জন্মপুরে, আমার মাতৃভূমিতে, তা তো হে চাচা পদার্পণ করে বনবাসী। এই বনবাসী হলো লক্ষণ, কারণ রাম লক্ষণ এরা হলো বনবাসী। বনবাস থেকে সীতাকে ধরে এনেছিল রাবণ, সেটা এখন কাল হয়েছে। তাই বলছে পদার্পণ করে বনবাসী, তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, প্রফুল্ল কমলে কীটবাস। বলছে ফুলের মধ্যে কীটবাস, কহ তাত, সহিব কেমনে এ অপমান আমি ভাতৃপুত্র তব, তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে? বলছে যে ফুলের মধ্যে যেমন একটি কীট প্রবেশ করলে ফুলের মর্যাদার হানি হয়, ঠিক তেমনি লক্ষণের প্রবেশ এই নন্দন কাননে, এই সুশোভিত লঙ্কায় যেন মেঘনাদের বড়ই আপত্তি, এবং তা যেন বড় একটি দৃশ্যকটু ব্যাপার। তাতে লঙ্কার যথেষ্ট মানহানি হয়েছে বলে মনে করে মেঘনাদ। সে কথাই তার চাচা এবং তাতকে বলছে। তারপরে বলছে, মন্ত্র বলে নম্র শির সর্প যেমন মাথা নিচু করে থাকে, ঠিক তেমনি মস্তক অবনত ভঙ্গিতে ব্যথিত বদনে রাবণের কনিষ্ঠ ভ্রাতা বিভীষণ। এই কথা শোনার পর বিভীষণ মাথা নত করছে। ঠিক সর্পের সামনে যেমন সর্প যেমন মাথা নত করে মন্ত্রকের সামনে, কবিরাজের সামনে, ঠিক তেমনি রাবণের পুত্রকে বলল, বৃথাই তুমি আমাকে দোষারোপ করছো বৎসে। লঙ্কার রাজা নিজের কর্মদোষে দোষী, সেই সঙ্গে লঙ্কা পাপে পরিপূর্ণ হয়েছে। দেবকুল অসন্তোষ, যেন সমগ্র জগৎ প্রলয়ে কাল ও সলিলে নিমজ্জিত হতে চলেছে। তাই রাঘবের পায়ের কাছে আশ্রয় নিয়েছি, অন্যের দোষে কেন নিজে দোষী হই। বলছে সীতাকে হরণ করে রাবণ যে পাপ করেছে, সীতাকে হরণ করে যে পাপ করেছে, সেই পাপের কারণেই দেবতারাও আজ বিমুখ। আমি কেন সেই পাপের পক্ষে থাকব? সেই কারণে আমি রামের পক্ষে আজ্ঞাবহ দাস হয়েছি, তার পক্ষ নিয়েছি। সেই কথা কিভাবে বলছে? মন্ত্র বলে, কবি বলছে যে মন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদনে লাজে উত্তরিলা রথি, রাবণ ও অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। নাহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি, নিজ কর্মদোষে হাই মজাইলা এ কনক লঙ্কা রাজা, মজিলা আপনি বিরত সতত পাপে দেবকুল। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল শরীরে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তে আমি, পরদোষে কে চাহে মুচিতে। রুশিলা বাসবত্রাস,
এখানে বলছে দেখো, ইন্দ্রের ত্রাস মেঘনাদ বিভীষণের কথার উত্তরে হুঙ্কার ছাড়ল, ঠিক যেন নিমিষে মেঘের শব্দ বিদ্যুৎ খেলে গেল। বলল, হে রাক্ষস রাজের অনুজ, তুমি বিখ্যাত জগতে। রাক্ষস রাজের অনুজ তার মানে রাবণের ছোট ভাই বিভীষণ চাচাকে বলছে, তুমি বিখ্যাত জগতে, তবে বলো কোন ধর্ম মতে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব পরিত্যাগ করলে? শাস্ত্রেই তো আছে, স্বজন যদিও গুণবান হয় তবু সে গুণবান পরজনের চেয়ে শ্রেষ্ঠ, কারণ পর সদা পরই থেকে যায়। কিন্তু হে রক্ষবর, তুমি হেন শিক্ষা কোথায় শিখলে? কিন্তু বৃথাই তোমাকে ভৎসনা করছি। গতি যার নিজ, যার মধ্যেই হীনতা, দুর্মতি বা মন্দ বুদ্ধি বিরাজমান, তার কাছেই এই বর্বতা অতীব স্বাভাবিক। কবিতার ভাষায় বলছে, রুশিলা বাসব ত্রাস। মেঘনাদ রুশিল গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমিতেন্দ্র কপি। যেভাবে হুঙ্কার ছাড়ছে মেঘের শব্দ, যেভাবে বিদ্যুৎ খেলে যায়, ঠিক সেইভাবে বলল, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপদ গামী হে রাক্ষস রাজ অনুজ, বিখ্যাত জগতে তুমি ধার্মিক। কোন ধর্ম মতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর সদা। হে শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা হেন সহবাসে হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? গতি যার নিজ সহ নিঃসে দুর্মতি। তার কাছে এটাই স্বাভাবিক। বন্ধুরা, আমরা কবিতা শেষ করেছি। কবিতায় আমরা যা দেখলাম, যা শুনলাম, যা বুঝলাম, তার একটি বস্তুনিষ্ঠ আলোচনা আমরা এখন দেখব, যাকে আমরা এখানে সাধারণ আলোচনা বলছি। দেখো, সাধারণ আলোচনা, এই আলোচনাটাই তোমরা এই আলোচনাটুকুতেই তোমরা বুঝতে পারবে যে সম্পূর্ণ একটি প্রেক্ষাপট, কি কারণে এবং এই কবিতায় কি আসলে ঘটতে যাচ্ছে বা ঘটেছে। দেখো, রামের স্ত্রী সীতা হরণকে কেন্দ্র করে রাম এবং রাবণ দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। এটি কিন্তু তোমরা ভালো করে বারবার পড়বে। রামের কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ এবং রাবণের কনিষ্ঠ পুত্র মেঘনাদের সঙ্গে যুদ্ধ আসন্ন। ঠিক সেই সময় রাবণের ভ্রাতা বা মেঘনাদের আপন চাচা বিভীষণ রামের পক্ষ নিয়ে লক্ষণকে পথ দেখিয়ে নিয়ে আসে। মেঘনাদ তখন নিকুম্ভিলা যজ্ঞাগারে পূজায় রত। হঠাৎ শত্রুপক্ষ লক্ষণ সামনে উপস্থিত হলে গোপন পথের সন্ধান তাকে বিস্মিত করে তোলে। কিছুক্ষণের মধ্যেই তার উত্তর পেয়ে যায় মেঘনাদ। অনতি দূরে দাঁড়িয়ে থাকা বিভীষণকে দেখেই বুঝতে পারে লঙ্কায় লক্ষণের অনুপ্রবেশের অন্যতম কারণ। তখনই মেঘনাদ ওরফে অরুন্দম বলে ওঠে, হাই চাচা, উচিত কে কাজ? রাক্ষস কুলে শ্রেষ্ঠ তুমি, নিকষা সতী তোমার জননী, বীর কুম্ভকর্ণ তোমার আপন সহোদর, আর তুমি কিনা সামান্য চণ্ডালকে পথ দেখিয়ে নিয়ে এসেছ ভ্রাতৃপুত্র হত্যার প্রয়োজনে। পরক্ষণে রাগ সংবরণ করে বলল, পিতৃতুল্য গুরুজন তুমি, তাই তোমাকে তিরস্কার করতে চাইনি। এখন পথ ছাড়ো, অস্ত্রাগারে যাব। রামানুজ লক্ষণকে মৃত্যুপুরীতে পাঠিয়ে লঙ্কাকে কলঙ্ক মুক্ত করব। উত্তরে বিভীষণ বলল, বৃথা এ চেষ্টা বৎস, আমি রাঘবের দাস, কেমন করে তার বিপক্ষে কাজ করব? কাতর কণ্ঠে মেঘনাদ বিভীষণকে বলল, হে পিতৃব্য, এ কথা শুনে আমার মরতে ইচ্ছে হচ্ছে। তুমি রক্ষকুলের শিরোমণি হয়ে এমন কথা মুখে আনতে পারলে? তুমি নিশ্চয় জানো, আকাশের চাঁদ কখনো মাটিতে ধুলায় গড়াগড়ে যায় না। কোন মহাকুলে তোমার জন্ম ভেবে দেখো। রাজহংস কি কখনো জলাশয়ে সাঁতার কাটে? সিংহ কি শৃগালের সাথে বন্ধুত্ব গড়ে? সামান্য নর অস্ত্রহীন যোদ্ধার সাথে যুদ্ধ করতে চাই? তুমি বলো, এ কি মহারথী প্রথা বা বীরের নিয়ম? সামান্য চণ্ডালকে লঙ্কায় পথ দেখিয়ে নিয়ে এসেছ। নিষ্পাপ ফুলের মধ্যে যেমন কীটের বসবাস, ঠিক তেমনি আজ লঙ্কার দুরবস্থা। বলো চাচা, কোন ধর্মমতে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এসব জলাঞ্জলি দিলে? তুমি কি জানো না
যে গুণহীন স্বজন গুণবান পরজন অপেক্ষা শ্রেয়, কারণ পর সবসময় পরে থেকে যায়। যাক, তোমাকে আর ভৎসনা করব না। যে মন্দ স্বভাবের নিচুহীন চরিত্রের কাছে তার এসব স্বাভাবিকই বটে। নিচু চরিত্রের কাছে তার এসব স্বাভাবিকই বটে। বন্ধুরা, কবিতায় জেনেছি, বিশ্লেষণে জেনেছি, এবং এখন আমরা সাধারণ আলোচনায় কবিতার সবটুকু এখানে আমরা আলোচনা করলাম। এখন আমাদের কি করণীয় দেখি। বন্ধুরা, মূল্যায়ন পর্বে যাওয়ার আগে একটি ভিডিও ক্লিপ দেখে নিই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা সময়ের স্বল্পতার কারণে ভিডিও ক্লিপটি দেখতে চাচ্ছি না। এখন আমরা একটি মূল্যায়ন পর্বে আসছি। তোমরা তো জানো যে আমরা সৃজনশীল শিক্ষায় এখন আমরা নিজেদেরকে সবসময় ব্যস্ত রেখেছি। তো এখানে একটি উদ্দীপক, সেই উদ্দীপকটা কি এবং প্রয়োগ, তোমরা তো জানো যে জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ উচ্চতর দক্ষতা, এই চারটি বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা প্রয়োগের একটি বিষয় এখানে কেবলমাত্র দিয়েছি, যে প্রয়োগটা আসলে যে এই উদ্দীপকের সাথে আসলে আমাদের বিষয়বস্তুর কোন সাদৃশ্য আছে কিনা, এটি জাস্ট একটু ট্রাই করবার জন্য আমরা এখন এটি দেখছি আর কি। যে দেখো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এটি একটি স্বাধীনতার সময়ের একটি গান, স্বাধীনতার জন্য, মাতৃভূমি রক্ষার জন্য। প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার বিষয়বস্তুর সাদৃশ্য উদ্দীপকের আলোকে উপস্থাপন করো। এই কবিতাটির বিষয়বস্তুর সাথে এই উদ্দীপকের কোন সাদৃশ্য আছে কিনা দেখো। উত্তরে তাই বলছে। মেঘনাদ কাব্যে সীতা উদ্ধারকে কেন্দ্র করে মেঘনাদের সাথে লক্ষণের যে যুদ্ধ সংঘটিত হয়েছে, সেই যুদ্ধই এই কবিতার মূল প্রতিপাদ্য বিষয়। এখানে লক্ষণ সীতাকে উদ্ধার করার নিমিত্তে লঙ্কায় প্রবেশ করেছে। পক্ষান্তরে আপন মর্যাদা, এমনকি দেশের জন্য তথা লঙ্কার অস্তিত্ব রক্ষায় নিজের প্রাণ বিসর্জন দিয়েছে মেঘনাদ। অপরদিকে উদ্দীপকে দেশের গানে মুক্তিযুদ্ধ, দেশপ্রেমের কথা বলা হয়েছে। এই গানে দেশ তথা বাঙালির স্বাধিকার এবং অস্তিত্ব রক্ষায় মেঘনাদের মতো অনেক তরুণ বীর জীবন দিয়েছে, তার আভাস উদ্দীপকে বিদ্যমান। এখানে একটু বানান ভুল আছে, এটা সংশোধন করে নিও। তরুণ না। অর্থাৎ আমরা বুঝতে পাচ্ছি যে এই উদ্দীপকে যেমন মাতৃভূমি রক্ষার কথা বলা আছে, ঠিক তেমনি এই কবিতায় মাতৃভূমি রক্ষার কথা বলা আছে, যেখানে মেঘনাদ তার মাতৃভূমির জন্য যুদ্ধ করছে আর লক্ষণ সেখানে আগ্রাসন করছে। সেই আগ্রাসনের হাত থেকে রক্ষা করবার জন্যই মেঘনাদ যুদ্ধ করতে প্রস্তুত এবং শেষ পর্যন্ত নিজের জীবনও দিয়েছে। তাই এই উদ্দীপকের সাথে এই কবিতার বিষয়বস্তুর একটি মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। বন্ধুরা, তারপর দেখি, হ্যাঁ, নৈর্বক্তিক জিজ্ঞাসা, তার মানে হলো যে আমরা এখন প্রশ্নের মুখোমুখি হলাম। আমরা এতক্ষণ যা জানলাম, এখন আমরা প্রশ্নের মুখোমুখি হব। দেখি আমরা কি জানলাম, আসলে আমরা কতটুকু জানতে পারলাম, সে প্রশ্নের উত্তর দিতে পারি কিনা। তোমরা প্রস্তুত থাকো। হ্যাঁ, এই যে প্রশ্ন, সমন ভবন কি? ক, দেবালয়, জমালয়, যজ্ঞাগার নাকি বাসবালয়? এই সমন ভবন কি? দেখো বন্ধুরা, চেষ্টা করি। সমন ভবন কবিতায় কিন্তু এসছে কথাটা। খ, অর্থাৎ জমালয়। হ্যাঁ, বলা হয়েছে যে সমন ভবনে পাঠাবো। হ্যাঁ, তো জমালয়ে পাঠাবো, কিন্তু এখানে সমন ভবন মানে জমালয়। তারপরে দেখি, মধুসূদন দত্তের মায়ের নাম কি? সারদা দেবী, জাহ্নবী দেবী, শ্রীমতী দেবী, বিলাসী দেবী। বন্ধুরা, আমরা জেনেছি কবি পরিচিতি থেকে যে মাইকেল মধুসূদন দত্তের মায়ের নাম। দেখি, গ, জাহ্নবী দেবী। তারপরে আবার দেখি, আজ্ঞা করো দাসে শান্তি নরাধমে, মানে শাস্তি নরাধমে হবে। চরণটিতে ফুটে উঠেছে বিনয়, আক্রোশ, সাহসিকতা, সজাত্যবোধ। দেখি প্রশ্নটা ভালো করে দেখো, যে তুমি আজ্ঞা করো আমি
নরাধমকে শাস্তি দিতে চাই। ক, অনেকে কিন্তু আক্রোশ বলবে, কিন্তু আসলে না, বিনয়। কেননা এখানে আজ্ঞা করো অর্থাৎ আদেশ চাচ্ছে বিনয়ের সাথে, সেই জন্য এখানে বিনয় ফুটে উঠছে। তারপরে আসি, নিকষা সতী তোমার জননী। এখানে নিকষাকে বারবার কিন্তু এই কথা বলেছে, নিকষা সতীর তোমার জননী। কার জননী? রাবণের মা, মহাদেবের দাসী, সমুদ্র দেবী, স্বর্গের দেবী। কে? ক, রাবণের মা। খ, সমুদ্র দেবী। কে? একটু ভেবে দেখো। হ্যাঁ, দেখি। ক, হ্যাঁ, মানে রাবণের মা। খুব দারুণ, এই কথাটা আমরা বারবার দেখতে পেয়েছি কবিতায়। শৈবাল দলের ধাম বোঝানো হয়েছে পুকুর, দিঘি, বদ্ধ জলাশয়। নিচের কোনটি সঠিক? শৈবাল দলের ধাম মানে যেখানে শ্যাওলা জন্মায় সেই জায়গাটির নাম পুকুর, দিঘি, বদ্ধ জলাশয়। নিচের কোনটি? 1 ও 2, 1 ও 3, 1, 2, 3। দেখি। খ, 1 ও 3। হ্যাঁ, পুকুর এবং বদ্ধ জলাশয়, এখানে শৈবাল বা শ্যাওলা জমে। কিন্তু দিঘি বা বিস্তর নদী বা বিস্তর, যেখানে বিস্তর পানি সেখানে কিন্তু স্রোত আছে এবং জলাশয়, সেখানে শৈবাল জমে না। রাঘব শব্দটি কার জন্য প্রযোজ্য? রাবণ, লক্ষণ, বিভীষণ, রামচন্দ্র। ক, রাবণ। খ, বিভীষণ। গ, লক্ষণ। ঘ, রামচন্দ্র। রাঘব রঘুবংশে কার জন্ম? নিশ্চয় সে ঘ, রামচন্দ্র। তারপরে আসি, নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও। দেখি উদ্দীপকটা কি। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এখানে একটু ভুল আছে, সেটি সংশোধন করে নেবে। কে বলে মানুষ তারে পশু সেই জন। উদ্ধৃত চরণ বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার কোন চরিত্রকে নির্দেশ করে? অর্থাৎ এই উদ্দীপকে এই কোন চরিত্রটাকে নির্দেশ করছে? এই কথাটা কার উদ্দেশ্যে বলা হচ্ছে? রাবণ, বিভীষণ, মেঘনাদ, লক্ষণ। একটু ভেবে দেখো বন্ধুরা, এখনো ভাবো। হ্যাঁ, খ, বিভীষণ। কারণ বিভীষণ তার স্বদেশের প্রতি তার যে পারফরমেন্স, স্বদেশের প্রতি তার যে অবস্থান, সেই অবস্থান তাকে এরকম চরণের সাথেই মিল পাওয়া যায়, তাকে পশুর সাথে তুলনা করেছে। রাবণী বলতে এখানে কি বোঝানো হয়েছে? রাবণের অস্ত্র নিকষা সতী, রাবণের স্ত্রী মেঘনাদ। ই প্রত্যয় ব্যবহার করে এখানে বিশেষণ জাতীয় একটি নামের ব্যাপার এখানে তুলে ধরা হয়েছে। রাবণী, তো নিশ্চয় রাবণের কেউ। দেখি। ঘ, হ্যাঁ, মেঘনাদ। রাবণের কনিষ্ঠ সন্তানের নাম মেঘনাদ এবং তার সন্তানকে রাবণী বলা হচ্ছে। মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? রামায়ণ, বীরাঙ্গনা কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য। খুবই সহজ। গ, মেঘনাদবধ কাব্য। বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানেই শেষ করছি। তবে একটি কথা মনে রাখতে হবে, যেহেতু মেঘনাদবধ কাব্য একটি মহাকাব্য এবং তার অংশ থেকে যে বিষয়টি তোমরা আত্মস্থ করতে চাও তার জন্য টিকা, টিপ্পনী, শব্দার্থ এবং আমি পাশে বিশ্লেষণ করে দিয়েছি। প্রতিটি পংক্তিমালার, স্তবকের, লাইনের আমি বিশ্লেষণ করে দিয়েছি। সেই বিশ্লেষণ থেকে বোঝা খুবই সহজ হবে। ভিডিওটি, ক্লাসটি যদি তোমরা
শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার বিশ্বাস এই কবিতাটি হৃদয়ঙ্গম করতে তোমাদের আর কোনোই সমস্যা থাকবে না। সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সুস্বাস্থ্যে থাকো।